আদাব প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে অনলাইন ক্লাসের মাধ্যমে। আমি গৌরী বণিক, নটা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একজন সহকারী শিক্ষক। আমি নবম শ্রেণীতে ক্লাস নেব। আমার ক্লাসের বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র বা বাংলা সাহিত্য। তো আর বাংলা সাহিত্য ভিতরে যে বিষয়বস্তু হচ্ছে পড়ানো তার নাম হচ্ছে শুভা। তো শুভা নামটি যত সুন্দর মনে হচ্ছে আমার কাছে বা আমাদের কাছে, আসলে আমরা গল্পটি যখন পড়বো তখন বুঝতে পারবো যে এটা কত বেদনাদায়ক একটি নাম হিসেবে এখানে বিবেচিত হয়েছে। আমাদের লেখক এখানে হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা একটু জেনে নিই। তো এখন আমরা আমাদের কবির জন্মসাল ও মৃত্যু সালটি জেনে নিলাম। 1268 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ বঙ্গাব্দ 25শে বৈশাখ তিনি বাংলায় জন্মগ্রহণ করেন। আর ইংরেজি হচ্ছে 1861 খ্রিস্টাব্দ 7ই মে। মৃত্যু সাল 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ এবং ইংরেজিতে হচ্ছে 1941 খ্রিস্টাব্দ 7ই আগস্ট। এখন জানবো তিনি কি কি বিষয়ে পদরচনা করেছেন। তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, দার্শনিক, নাট্যকার, সুরকার, গীতিকার, উপন্যাসিক বিষয়ে তিনি পারদর্শী ছিলেন এবং তিনি যেসব বিষয়গুলি তিনি প্রবর্তিত করেছেন আমাদের সমাজে, সেই বিষয়গুলি হচ্ছে মাত্র 15 বছর বয়সে তিনি একটি কাব্যগ্রন্থ রচনা করেন। যে কাব্যগ্রন্থটির নাম হচ্ছে বনফুল। 1913 সালে প্রথম এশিয়া মহাদেশে একজন সাহিত্যিক হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। সেই বিষয় নোবেল পুরস্কার যে বিষয় তিনি লাভ করেন সেটি হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। তাকে বলা যায় ছোট গল্পের জনক হিসেবে তাকে বলা যায়। এখন আমরা জানবো আমাদের শুভা গল্পের মূল বিষয়বস্তু। শুভা গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে একটি বাক প্রতিবন্ধী মেয়ের মনের ইচ্ছা অনিচ্ছা, তার ব্যক্তিত্ব এবং সমাজ ব্যবস্থা। আমরা এখন জানবো এই গল্পের খুঁটিনাটি কিছু বিষয়।
গল্পের মূল চরিত্র হচ্ছে বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুভা। তার দুই বোন সুকেশিনী ও সুহাসিনী, তার বাবা বাণীকণ্ঠ, মা এবং দুটি প্রাণী হচ্ছে ছাগল, তারপর বিড়াল ছানা, পাঙ্গুলি ও সর্বশী ও পাঙ্গুলি হচ্ছে দুটি গাভী। তারা সবসময় বুবা হিসেবে বা বাক প্রতিবন্ধী হিসেবে বা প্রাণী জগৎ হিসাবে সুভার সাথে সবসময় জড়িত থাকতো। সুভা যেহেতু কথা বলতে পারতো না, বাক প্রতিবন্ধী ছিল, তার মনোভাবটি সে তাদের সাথেই মূলত প্রকাশ করত। উন্নত জীব হিসেবে তার আরেকটি বন্ধু ছিল, সেই বন্ধুটির নাম হলো প্রতাপ। প্রতাপ সুভাকে এই জন্যই পছন্দ করত কারণ সুভা ছিল বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারত না। সে যখন মাছ ধরতে যেত তার নীরব সঙ্গী ছিল সুভা, সেজন্য সে সুভাকে খুব পছন্দ করত। আর সে খুব আদর করে বা ভালোবেসে বা স্নেহ করে সুভাকে ডাকতো সু হিসেবে। এখন আমরা জানবো এই গল্পের কিছু কঠিন বিষয়গুলি। বইয়ের মধ্যে দেখলে তোমরা কিছু লাইন আছে, এখানে দেখো, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বুবা হল? সুভাষিনীর অর্থ হচ্ছে, সু হচ্ছে সুন্দর ভাষা বা যার কণ্ঠস্বর খুব সুন্দর, কিন্তু কেউ বুঝতে পারেনি যে সুভাষিনী নাম রাখা তার জন্য নিরর্থক হয়ে দাঁড়াবে, যে তার কণ্ঠস্বর যে আসবে না বা সে কথা বলতে পারবে না, সেটা কেউই বুঝতে পারেনি। সেই জন্য তার নাম রাখাটা এখানে সার্থক হয়নি। এখানে দেখো, ছোটটি পিতামাতার নীরব হৃদয়ের মতো বিরাজ করিতেছে। এই কথা অর্থ হচ্ছে সুহাসিনী ও সুকেশিনী, সুভাষিনী দুই বড় বোন, তাদেরকে খুব ভালোভাবে, খুব গাম্ভীর্যের সহিত, খুব ধুমধাম ভাবে তাদেরকে দুই বোনকে বিয়ে দেওয়া হয়েছে। এখন সুভাষিনী যেহেতু কথা বলতে পারে না, সে এখন বাবা মা কি গলদ গলন বা গড়ে কাটার মতন হয়ে বিধে রয়েছে। এখানে এই লাইনটি বোঝানো হয়েছে। মা তাহাকে নিজের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। মারা সবসময় সন্তানকে বা নিজের মেয়েকে নিজের একটি অংশ হিসেবে দেখে থাকে, কিন্তু এখানে সুভাষিনীর মা সুভাকে কলঙ্ক হিসেবে দেখেছেন এই কারণে, কারণ সুভার একটি অঙ্গ কোনো কাজে আসছে না, সেটি হচ্ছে তার কণ্ঠস্বর, সেখানে বুবা প্রাণী হিসেবে বিবেচিত হয়েছে। কালো চোখে কিছু তর্জমা করিতে হয় না। আমাদের যখন কথা বলি, আমাদের ভাব যখন আমরা প্রকাশ করি, আমরা যারা কথা বলতে পারি তাদের কি কথাগুলি আগে গুছিয়ে নিতে হয়, কিভাবে আমরা কথাগুলি প্রকাশ করব। কিন্তু এখানে সুভার অথবা যে বাক প্রতিবন্ধী প্রাণী জগতে এসে আসছে, কালো চোখে কিছু তর্জমা করতে হয়, তার ভাষা প্রকাশ করার জন্য, তার মনে অভিব্যক্তি প্রকাশ করার জন্য তাকে কোনো ভাষা ব্যবহার বর্ণ কোনো কিছু তাকে এখানে সাজাতে হবে, তার চোখের ভাষা দিয়ে সে সবকিছু এখানে প্রকাশ করে। দেখো, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়া লোকে নিস্তব্ধ রঙ্গভূমি। এখানে এই কথাটা এখানে এইভাবে বোঝানো হয়েছে যে এখানে আকাশ বা মানুষের মন, মানুষের ভিতরকার যে চরিত্র, সেগুলি কি একদম নীরব বা নিস্তব্ধ, এখানে কোনো ভাষার কোনো ব্যবহার প্রয়োজন হয় না। বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মধ্যে একজন বিজন মহত্ব, বিজন অনেক বড় একটি মহত্ব এখানে প্রকাশ করছে প্রকৃতির মধ্যে, যাকে আমরা মুখের ভাষা প্রকাশ না করলেও চলে, সেটা শোভার মতো মানুষের ভাষা হিসেবে এখানে চলে থাকে। এখন আমরা জানবো ব্রাহ্মণোক্তি সুদর্শনী আত্মদৃষ্টিত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চালিয়েছে। এখানে এই লাইনটি দাঁড়িয়ে বোঝানো হয়েছে, এখানে সুভা যে গ্রামে বাস করে তার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। চণ্ডীপুরের খুব কাছ দিয়ে একটি নদী বয়ে গেছে। সেই নদীটি কি করেছে, তার গ্রামকে স্রোতের ধারা, সবুজ শ্যামল ছায়াময় এবং প্রকৃতি যে শোভা তাকে আবৃত করে রেখেছে। এরপর জানবো আমরা বড় বড় চক্ষু বড় বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার।
সুভা যে চোখের ভাষায় কথা বলে, যে চোখের ভাষায় সে মানুষকে বোঝার চেষ্টা করে, মানুষকে আকার ইঙ্গিতে বোঝায়, সেই ভাষা থেকে বড় কোনো ভাষা নেই। আমরা মুখে যে ভাষায় কথা বলি বা যেভাবে কথা বলার চেষ্টা করি, তার থেকে বড় ভাষা হচ্ছে চোখের ভাষা। এরপর আমরা জানবো সুভার দুটি প্রাণী সম্পর্কে। সুভার দুটি প্রাণী হচ্ছে সর্বশী ও পাঙ্গলি। সর্বশী ও পাঙ্গলি গণ্ডদেশে ঘর্ষণ করিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া গা চালিত। এখানে সুভা তার দুটি বুবা প্রাণীকে বা তার মতো দুটি বন্ধুকে সে খুব ভালোবাসত। দিনে অন্তত 3 বার করে হলেও সে গল্পে প্রবেশ করত তাদেরকে ভালোবাসার জন্য। সে এখানে সর্বশীকে আদর করত তার গলার ধরে, আর সর্বশী তার গা চাইতো তাকে ভালোবাসার স্বরূপ হিসেবে। এছাড়াও তার বিড়াল ছানা আর ছাগল ছানা তো রয়েছে। তার উন্নত শ্রেণীর জীবের মধ্যে যে বন্ধু রয়েছে সে সম্পর্কে আমি এখানে কিছু জানবো। অপরবর্ণ লোকের একটি সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। এখানে লাইনটা এভাবে বোঝানো হয়েছে যে সমাজে এমন কিছু লোক বসবাস করে যারা সমাজে বা ব্যক্তি জীবনে বা নিজের পরিবারের কোনো কাজে আসে না, কিন্তু তারা এমন কিছু কাজ করে থাকে যা মানুষকে আনন্দ দিয়ে থাকে, মানুষের কাজে সহায়তা করে থাকে। এরপর দেখিতেছি আমরা আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এই লাইনটি হচ্ছে যে সুভা মানুষ যখন কৈশোর থেকে বাল্যকাল থেকে কৈশোরে প্রবেশ করে তখন তার শরীর মনে সব দিক দিয়ে পরিবর্তন হয়। এখানে সুভারও সেই পরিবর্তন হয়েছে। সে পরিবর্তন হওয়াতে সে নিজেকে বুঝতে পারছে না। সে নিজেকে দেখছে, চিন্তা করছে, চেষ্টা করছে বুঝতে, কিন্তু কোনো কিছুতে সে পারছে না। এবং সর্বশেষ যে কঠিন বিষয়বস্তুটি বা কঠিন লাইনটা আমরা বোঝার চেষ্টা করবো সেটি হচ্ছে যে শস্প সজ্জায় লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে 2 বাহুতে ধরিয়া বলিতে চাহি, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো 2টি বাহু বাড়াইয়াও তুমি আমাকে ধরিয়া রাখো। এখানে সুভা যখন বিয়ে ঠিক হয়ে যায় বা তার বাবা যখন তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চায়, তখন সে যখন তার গ্রাম ছেড়ে, তার পরিবার ছেড়ে, তার পরিবেশ ছেড়ে, তার প্রিয় প্রিয় মানুষ, নতুন জিনিসপত্র ছেড়ে বা প্রিয় প্রিয় বন্ধুদের ছেড়ে চলে যেতে হয়, সে তখন তার মনে ভাবটি তার নদীর কাছে কি প্রকাশ করছে। কারণ তার প্রিয় বন্ধু ছিল, প্রিয় সঙ্গী ছিল বা প্রিয় অবসর পাত্র ছিল সেই নদীর ধারে বসে থাকতে খুব ভালোবাসত। সেই নদীকে বলছে, তুমি আমাকে আমার মতো আলিঙ্গন করে আমাকে জড়িয়ে তোমার কাছেই রেখে দাও। এরপরে আমরা জানবো সুভা গল্পের কিছু চরিত্রে না। সুভা গল্পের মূল চরিত্র হচ্ছে সুভা। সুভা বাণীকণ্ঠ ও অন্যান্য চরিত্র। সুভা গল্পের মূল চরিত্র নামই হচ্ছে সুভা। সুভার কাল্পনিক নাম বা ভাষার নাম হচ্ছে সুভাষিনী। সুভাষিনী নামটি রাখা তার জন্য মুখেও সার্থক হয়নি, কেননা তার বাবা বাণীকণ্ঠ সুকেশিনী ও সুহাসিনী নামের সাথে মিলে তাকে নাম রেখেছিল সুভাষিনী। সুভাষিনীর নাম রাখা এই জন্যই সার্থক হয়নি কারণ সে বাক প্রতিবন্ধী ছিল, সে কথা বলতে পারতো না, সেই জন্য তার নামটি কোনো সার্থকতা এখানে পায়নি। সে বুঝতে পারতো সে সমাজের একটি কলঙ্ক, তাকে সমাজে কেউ ভালোবাসত, সমাজ তাকে একটি বুঝা মনে করতো, তার মা তাকে গর্বের কলঙ্ক হিসেবে ধারণা করতো, কিন্তু তার বাবা তাকে খুবই ভালোবাসতো, অসীম স্নেহ করত। তার যে বন্ধুগুলি ছিল তার মধ্যে সর্বশ্রী, পাঙ্গুলি, দুটি গাভী, বিড়াল ছানা, ছাগল, আর উন্নত জীব হিসেবে ছিল একটি মানুষ, তার নাম হচ্ছে প্রতাপ। প্রতাপকে সে মানবিক ভালোবাসতো, যেখানে তার স্নেহ, মায়া, মমতা সবকিছুই কাজ করত। তার মনে ভাবগুলি সে ভাষায় মুখে প্রকাশ করতে না পারলেও তার চোখের ভাষা সেখানে প্রকাশ করতে পারত। এবং তার বাবার চরিত্র আসছে বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ সমাজের একটি সচ্ছল পরিবার, যেখানে সে বাস করত। তার গ্রামের নাম হলো চণ্ডীপুর। চণ্ডীপুরে আর 10টা পরিবার থেকে সে সচ্ছলভাবে বাস করত।
মাছ প্রতিদিন মাছ খাওয়া হিসেবে সেই বাড়িতে প্রতিদিন মাছ খাওয়া চলবে, সেই হিসেবে বলা যায় সেই গ্রামে একজন সচ্ছল বা উন্নত জীবন ধারণ হিসেবে ব্যক্তি। সে মেয়েকে খুব ভালোবাসতো এবং এখন আমরা সে তার অন্যান্য চরিত্র তার মা এখানে অন্য চরিত্র হিসেবে বাস করে আর সরস্বী ও পাঙ্গলি। এখন আমরা জানবো সমাজের দৃষ্টিভঙ্গি, বাক প্রতিবন্ধী মানুষের সমাজের দৃষ্টিভঙ্গি। বাক প্রতিবন্ধী মানুষদের সমাজের দৃষ্টিভঙ্গি হিসেবে এখানে দেখতে পাই আমরা বাণীকণ্ঠ তার মেয়েকে ভীষণ ভালোবাসতো, তার মা তাকে গর্বের কলক হিসেবে দেখতো। প্রতাপ তাকে ভীষণ ভালো পছন্দ করতো, স্নেহ করতো, কারণ সে তাকে তার মাছ ধরার সঙ্গী হিসেবে পেত। আর একটি বিষয় আমরা জানবো যে বাক প্রতিবন্ধী মানুষের অসীম দৃষ্টিভঙ্গি কিরকম। এখানে দৃষ্টিভঙ্গিটা এরকম বোঝা যায় যে তারা খুব অল্পতে খুব সহজেই মানুষের ভাষাগুলি, মানুষের ব্যবহার, মানুষের কথাবার্তা, মানুষের আচরণ সব কিছু বুঝতে পারতো। কে কি রকম ভাবছে তাদেরকে নিয়ে, কে কি বলছে তাদেরকে নিয়ে, সব কিছু তারা এখানে বুঝতে পারতো। সমাজে যে দায়িত্ব বাক্যবুদ্ধি হিসেবে সেখানে আমরা বলতে পারি এখানে সমাজ তাদের দায়িত্ববোধ পালন না করে বরঞ্চ দায়িত্বহীনতা এখানে প্রকাশ করেছে। এই কারণে বলতে পারি সমাজে এখানে তার বাবার কাজ ছিল তাকে বোঝা, তাকে স্নেহ করা, তাকে জোর করে বিয়ে না দিয়ে তার মতকে বুঝে তাকে মতকে চেষ্টা করা। তার মাছ কাজ ছিল তাকে ঘৃণা না করে, তাকে কলঙ্ক হিসেবে না দেখে তাকে জড়িয়ে রাখা, তাদেরকে মানব হিসেবে তার মনুষ্যত্ব হিসেবে মাকে তাকে জড়িয়ে রাখার অধিকার বা কথা ছিল তার মা। তার জোর করে বিয়ে বাধা হিসেবে দেওয়ার কথা ছিল তার মা, কিন্তু তার মা এখানে সে কিছু করে। প্রতাপও এখানে কাজ করতে পারতো, যেটা তার কথা ছিল সে বন্ধু হিসেবে একজন সঙ্গী হিসাবে বাধা দিতে পারতো বিয়েটা, তাকে ভালো না স্নেহ করে কাছে থেকে নিতে পারতো। এখন আমরা শেষ পর্যন্ত এইটা জানবো যে কিছু কিছু আমাদের এই গল্পের কঠিন বিষয় আছে, শব্দ আছে, যে বিষয়গুলি আমাদের জানা বা শেখা হতো। বাণীকণ্ঠ, উষ্ঠাদ, তন্নি, মুখ ইত্যাদি বিশেষ কিছু কিছু কঠিন বানান আছে যেগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। আর এই গল্পের শেষ মুহূর্তে আমরা এটাই জানতে পারি যে আমাদের কবি খুব সুন্দরভাবে বাক প্রতিবন্ধী সুভাষিনী মনের ভাবগুলি, তার যে মনের অভিব্যক্তিগুলি এখানে প্রকাশ করেছেন। কিন্তু আমাদের যে মানব সমাজ, যে আমরা যে সমাজে বাস করি সেই সমাজে আমরা এই মানুষগুলিকে বিশেষ ভালো চোখে দেখি না। তাদেরকে করুণা করে স্নেহ করার পরিবর্তে, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে তাদেরকে আমরা অন্য চোখে দেখে থাকি। আমাদের এই মনোভাবগুলি পাল্টাতে হবে এবং সমাজে আর 5-10টা মানুষের মতো তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের যে সামনে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।